রাশিচক্রে 12টা ভাগ কেন? আমি একটা মোটামুটি ভেবেছি, বলবো কি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমি এরকম ভেবেছি যে আমরা তো পৃথিবীর ওপরে বাস করি, তো হ্যাঁ। পৃথিবীতে একটা একটা চুম্বকীয় ক্ষেত্র। হুম। সেই পৃথিবী গঠন হয়েছে মোটামুটি মানে সিটি অফ তেজ মরুদ বোম, এই হুম। চারটেকে দিয়ে। ঠিক আছে, তার মধ্যে বোম তো হচ্ছে আকাশ, সেই আকাশ তত্ত্ব তো আমাদের ধরা হচ্ছে না। তাই যদি 4 রকমের আমরা ধরি, আর পৃথিবীতে 3 রকমের শক্তি আছে, হুম। সত্য, রজ আর তম। হ্যাঁ। ঠিক আছে, তার মধ্যে সত্য মানে আপনার রজ শক্তি, আর সত্য শক্তি তো হচ্ছে মানে কি বলে, যেটা মানে মানে সত্য শক্তিটাকে ধরা হবে না। হ্যাঁ, কিন্তু রজ আর তমর একটা মধ্যবিত্ত একটা অবস্থান হয়। তাহলে এখানে 4 আর ওখানে 3, এই 4 3 12, এই 12টা হচ্ছে এই জন্য মানে 12টা ইয়েতে ভাগ করা হচ্ছে। আর পৃথিবী আমার যেহেতু যেহেতু মানে আর্নিক গতি, মানে বার্ষিক গতি আর কি নিচের দিকে ঘুরে, তো সেই জন্যে এটা আপনার 307 ডিগ্রিকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, এটা 30 ডিগ্রি করে প্রত্যেকটা ঘরে পড়ছে। এরকম ভেবেছিলাম আর কি। বাহ! না, আপনার কল্পনাটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি মানে আমার একটা জিনিস মনে হয়েছে, রাশিকে হুম। তো চক্র বলা হয়, চক্র মানে হুম। একটা গোল জিনিস, গোল জিনিস মানেই 360 ডিগ্রি। একদম। এবার যদি প্রত্যেকটা 30 ডিগ্রি করে হয় তাহলে 12টাই ভাগ হবে, এটা আমার মনে হয়েছে। আমি ঠিক না ভুল জানি না। আর আরেকটা কথা বলি, বলছি যে এই যে আমি যেটা ভাবলাম যে এই হুম। দেখবেন, আমরা যখন এই ঠাকুর পুজোতে বসি না, হুম। তখন একটা করতে হয় যে ত্রিকোণ মণ্ডল, তার উপরে চতুষ্কোণ, তার উপরে মানে হচ্ছে গোলাকার। ঠিক আছে, এই ত্রিকোণ মণ্ডলটা হচ্ছে পৃথিবীর 3 রকমের শক্তি, হুম। তার উপরে চতুষ্কোণ হচ্ছে 4 রকমের জড় পদার্থ, আর তারপর গোলাকার হচ্ছে এটা পৃথিবীর যে আর্নিক গতিটাকে, সরি, পৃথিবীর বার্ষিক গতিটাকে বোঝানো হচ্ছে। তো এর ওপরেই তো সমস্ত গ্রহের প্রভাব আছে, এটাকেই ওই ত্রিকোণ মণ্ডলের মাধ্যমে বোঝানো। না, কল্পনাটা খুব সুন্দর হয়েছে আপনার। আমরা যেভাবে পারবো নিজের মতন করে মনে রাখার চেষ্টা করব, এবং এই রাশিচক্রের কি বৃত্তান্ত রয়েছে তা তো আমি ব্যাখ্যা আগে করবই, সেটা তো আছেই। আসলে শাস্ত্র কি বলছে এই বিষয়ে, এ নিয়ে আলোচনা আছে আমাদের পরবর্তীতে। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা এই বিষয় নিয়ে ভাবছেন, কল্পনা করছেন, নিজের মতন করে তৈরি করছেন। আমি কি না, খুব একটা ভুল না। কি ভুল কিছু বললাম? একদমই ভুল না, একদমই ভুল না। আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে এই তত্ত্বটাকে আমরা যত বেশি প্রাচীন তত্ত্বের সঙ্গে জোড়ার চেষ্টা করব, প্রত্যেক জায়গায় কিন্তু মিলে যাবে, প্রত্যেকটা জায়গায় মিলে যাবে, কারণ এখান থেকে সমস্ত কিছু। যেমন আমার মনে হচ্ছিল স্যার, যে দেখুন, সূর্যের অবস্থান সিংহতে আছে, কিন্তু মেষ দিয়ে আমাদের রাশিচক্র শুরু হলো। তো এটা আমার মনে হচ্ছিল, দেখুন, সিংহ রাশিতে আপনার মানে সিংহ রাশি স্থির স্থির তত্ত্ব রয়েছে, আর আপনার মানে স্থির তত্ত্ব রয়েছে আর অগ্নিতত্ত্ব রয়েছে। ঠিক আছে, কিন্তু স্থির তত্ত্ব আর অগ্নি মিলে তো কাজ হতে পারে না। যেখানে যেখানে মেসের মধ্যে চর তত্ত্ব আর অগ্নিতত্ত্ব আছে, আচ্ছা, প্রথম চর কথা হলে হচ্ছে, তবেই তো সেটা চরটা কোনো, এগোবে। চর বা স্থির বা দ্ব্যাত্মক এগুলো কোনো তত্ত্বের মধ্যে পড়ে না, এগুলোর স্বভাবের মধ্যে পড়ে। আচ্ছা, যাই হোক, তাহলে চর স্বভাব হচ্ছে সেই তো এগিয়ে যাবে। তো অগ্নি অগ্নি যখন তাপ উৎপাদন করবে, তার স্বভাব যদি চরৈবতে হয় তবেই তো এগোবে। কিন্তু এখানে অগ্নি তাপ উৎপাদন করে স্থির থাকছে, তার জন্য সিংহ কিন্তু 1 নম্বর হলো না। যেখানে একমাত্র মেষই আছে, যেখানে অগ্নির সঙ্গে চর আছে, আগুন তো লাগবে, উত্তাপ হবে, তবেই তো জিনিসটা গলবে। হুম। আর গলবে, সেটা না এগিয়ে গেলে তাকে তার ধরা যাবে না, স্থির তত্ত্ব তার হতে পারে না। ওই জন্য মেষ রাশি থেকে এটা স্টার্ট হচ্ছে বলে আমার মনে হয়। বিষয়টা হচ্ছে, আগুন চঞ্চল, আগুন ছড়িয়ে যায়, কিন্তু আগুন স্থির কখন হয়? আগুন যখন স্থির হয় তখন সেই আগুনটা
ধ্বংস করে না, সে আগুনটা সৃষ্টি করে, সেটা তেজ। সিংহ রাশির ক্ষেত্রে যে অগ্নিতত্ত্ব এখানে রয়েছে এটা তেজের প্রতীক। আর মেষের ক্ষেত্রে যে অগ্নিতত্ত্ব রয়েছে সেটা মেষ নয়, সেটা কর্মের প্রতীক, সেটা উদ্দীপনার প্রতীক। এগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তীতে। প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। যেমন জলতত্ত্বকে যদি আপনি দেখেন, জলতত্ত্বের মধ্যে যেটা কর্কট রাশিতে আছে সেটা চর, আবার সেই জলতত্ত্বই আবার রয়েছে বৃশ্চিকে, সেটা আবার স্থির। আবার ওই জলতত্ত্বই মিনে রয়েছে, সেটা দ্যাত্মক। তাই প্রত্যেকটা তত্ত্বই তিনটে করেই পেয়েছে। অগ্নিতত্ত্ব যেরকম চর পেয়েছে, স্থির পেয়েছে, তেমনই দ্যাত্মকও পেয়েছে। যেরকম ধনুটা দ্যাত্মক কিন্তু অগ্নিতত্ত্ব, ঠিক জলও তাই, চরও পেয়েছে, স্থিরও পেয়েছে, দ্যাত্মকও পেয়েছে। তার সঙ্গে সঙ্গে পৃথিবী তত্ত্ব, ওটাও ঠিক তাই, পৃথিবী তত্ত্ব চর পেয়েছে, স্থির পেয়েছে, দ্যাত্মকও পেয়েছে। কিন্তু প্রত্যেকটার নিজস্ব নিজস্ব ক্ষেত্রে আলাদা আলাদা গুরুত্ব আছে। খুব ভালো লাগলো আপনি যে এতটা স্টাডি করেছেন, এরকম ভাবে ভেবেছেন জিনিসটা নিয়ে, খুব ভালো লাগলো। এবং সত্যি বলতে আপনি যে কথাগুলো এখন আলোচনা বললেন, এখান থেকে আমিও কিছু আইডিয়া পেলাম। ধন্যবাদ তার জন্য আপনাকে। স্যার কি যে বলেন! না, সিরিয়াসলি বললাম, আমারও কিছু আইডিয়া আসলো। না স্যার, আমার মনে হলো যে হঠাৎ করে পৃথিবীর সঙ্গে এই গ্রহগুলো কেন করছে, তা আমার মনে হলো যে পৃথিবী তো মহাবিশ্বে ঝুলে আছে। তো ঝুলে আছে কেন আছে না, অন্যান্য নক্ষত্রগুলো এবং গ্রহ উপগ্রহ এরা সবাই টানাটানি করছে বলেই তো একটা জিনিস ঝুলে আছে। এই টানাটানি করে তাহলে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড গঠন করছে, এবং আমরা পৃথিবীর ওপরে যারাই আছি, অবস্থান করছি, প্রত্যেকেই তাহলে সেই আপনার মানে কি বলে, মানে একটাই মানে কি বলে, বৈদ্যুতিক যদি ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক যদি ফিল্ড হয়, তাহলে তার একটা বৈদ্যুতিক পার্টস আমরা বলতে পারি। তাহলে তার উপরে তো নক্ষত্রগুলোর গ্রহগুলোর প্রভাব তো হবেই। একদম যদি তার এটা এরকম ভাবনা থেকে স্টার্ট করলাম আর কি। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই চর বা স্থির বা দ্যাত্মক, এটা খুব নির্দিষ্ট গ্যাপে হচ্ছে, মানে তিনটে মাঝখানে গ্যাপ হলে চর আবার চর আসছে, বা স্থির আবার স্থির আসছে, বা দ্যাত্মক আবার দ্যাত্মক আসছে। এটা কি কোনো অর্থ আছে? অবশ্যই অর্থ আছে। তো এত সুন্দর আপনারা ফলো করছেন, আমি তো ভাবিনি এত সুন্দর ফলো করবেন। এই প্রশ্নগুলো আমার কাছে আসবে, আমি জানি স্টেপ বাই স্টেপ পড়িয়ে যাব। ভালো লাগছে যে আপনারা নিখুঁতভাবে জিনিসটা পড়ছেন। প্রত্যেকটা অর্থ আছে। আজকের ক্লাসে আমাদের কিছু হোম টাস্ক দেওয়া ছিল, এবং ক্লাস মনিটরের দায়িত্ব ছিল আজকের টপিকটা গ্রুপে জানিয়ে দেওয়ার 1-1.5 ঘন্টা আগে, যে আজকের টপিকটা কি, আমাদের আলোচ্য বিষয় কি আছে। আমরা আগের ক্লাসে কোথায় শেষ করেছিলাম? ওই চর স্থির ওইগুলো সব বলে দিয়েছিলেন, মানে ক্যারেক্টার গুলো রাশির। আচ্ছা, রাশির ক্যারেক্টারগুলো আমি একবার শুনে নেব। আর আজকে এই জ্যোতিষের ক্লাসটা একটা খুব মজার বিষয় আছে, যে আমি প্রথমটা পড়িয়ে দিলাম, তো নেক্সট রিভিশন যে ক্লাসটা সেটা আমি পড়াই না, সেটা আপনাদের মধ্যে কেউ একজন করাবে। তো আমরা সিলেবাস থেকে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তো না থার্ড ক্লাস? সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমি পারমিতার দিকেই বলবো যে আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ, যতটুকু আমি আগের দিনে পড়েছিলাম খুব কম সময়ের মধ্যে, 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট এর মধ্যে যতটুকু আমরা পড়ে নিয়েছি সেটা একবার রিভাইজ করে দিন। একদিন বলার পর মানে করাটা খুব কঠিন, তবুও আমি চেষ্টা করছি। না, অত কিছু পারবো না। আপনি যেভাবে বলেছিলেন সেটুকু যেটুকু মাথায় আছে সেটা নিয়ে বলছি। একদম। মানে সিংহ রাশিতে হচ্ছে রবি স্থান, নাকি আমি মেষ থেকে শুরু করব, কোন জায়গাটা? একদম মেষ থেকে শুরু করুন, প্রথম থেকে। আচ্ছা, রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ হচ্ছে অগ্নির তার উপাদান, হ্যাঁ, এবং মঙ্গলের মানে গ্রহের দিক থেকে মঙ্গলের সঙ্গে যুক্ত, আর মানে ক্যারেক্টারের দিক থেকে চর রাশি। এর পরের রাশি হচ্ছে বৃষ। এইভাবেই আমি মানে জাস্ট মনে রেখেছি, আপনি আপনার মতন করে এগিয়ে যান। আচ্ছা আচ্ছা। এরপরে মেষের পরে হচ্ছে বৃষ। বৃষ তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব, আর এর সঙ্গে গ্রহ যুক্ত হচ্ছে শুক্র, স্থির রাশি।
এরপরে একটি চর একটি মানে স্থিরের পরেই আসছে দ্যাত্মক রাশি মিথুন। মিথুনের গ্রহের নাম হচ্ছে বুধ, বায়ু, বায়ু তত্ত্বের অংশ। তারপরের রাশি কর্কট, কর্কটের তত্ত্ব হচ্ছে জলতত্ত্বের, চন্দ্র এর সঙ্গে যুক্ত, চন্দ্রের রাশি। আর চর, স্বভাবের দিক থেকে চর। এখানে একটা জিনিস মানে দেখার আছে, যেরকম মানে এই গ্রহগুলোর সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো করে গ্রহ আছে, এক্সেপ্ট রবি আর চন্দ্র। এটা লক্ষ্য করার একটা ব্যাপার আছে। এরপরের রাশি সিংহ, সিংহতে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের এটা স্থির রাশি এবং রবি হচ্ছে এর গ্রহ। তারপরের রাশি কন্যা, কন্যার পৃথিবী তত্ত্ব, বুধের সঙ্গে যুক্ত, এটা দ্যাত্মক। তারপরে শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে তুলা, সেটা বায়ু তত্ত্বের আন্ডারে আছে এবং এর ক্যারেক্টারটা হচ্ছে চর। তুলার পরের রাশি বৃশ্চিক, বৃশ্চিকে সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল, জলতত্ত্বের রাশি, এর ক্যারেক্টারটা স্থির। ধনু, বৃশ্চিকের পরের রাশি হচ্ছে ধনু, ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের কিন্তু এটি দ্যাত্মক, এটি বৃহস্পতির সঙ্গে যুক্ত। এরপরে হচ্ছে মকর, মকর কিন্তু শনির সঙ্গে যুক্ত, পৃথিবী তত্ত্বের চর রাশি। আবার তারপরের রাশিটাও শনির সঙ্গেই যুক্ত, কুম্ভ, কিন্তু এটা স্থির রাশি, বায়ু তত্ত্বের। এরপরে শেষ রাশি হচ্ছে মীন, মীন মানে মাছ তো নিশ্চয়ই, মানে জলতত্ত্বের সঙ্গেই যুক্ত, বৃহস্পতি এর গ্রহ, দ্যাত্মক রাশি। এখানে একটা জিনিস দেখার আছে, মানে আমার যেটুকু চোখে পড়েছে, এই যেরকম স্থির চর দ্যাত্মক জাস্ট তিনটে ঘর অন্তর অন্তর আসছে, তেমনি চন্দ্র আর রবি বাদে প্রত্যেকেরই দুটো করে নিজস্ব রাশি রয়েছে। যেমন শনির দুটো রাশি, একটা কুম্ভ, একটা মকর। ঠিক। আবার তেমনি বৃহস্পতিরও দুটো রাশি, একটা ধনু আর একটা হচ্ছে মীন। এই পুরো রাশি চক্রটা 360 ডিগ্রি, 360 ডিগ্রির 12টা রাশি, টোটাল 30 ডিগ্রি করে প্রত্যেকটার ভাগ। আমি এইটুকু বুঝেছি। বাহ। এইবার অন্য কেউ, যে রাশিগুলোর চরিত্র আমি বর্ণনা করেছিলাম, হ্যাঁ খুব বেশি করিনি, সংক্ষিপ্তভাবেই করেছিলাম, তো অন্য কারোর মুখ থেকে আমি শুনবো যে রাশিগুলোর বৈশিষ্ট্য, প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়ালি এক এক করে। কে আসবেন? কে আসবে? কে আসবে? ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রাণী দেবী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো স্যার, এটা শোনা আপনার, যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। এটা আপনার টাস্ক, আপনি প্রত্যেকটা রাশির চরিত্র আমাদেরকে শোনান। চরিত্র বলতে ওনার মানে যে রাশিগুলি আছে 12টা রাশি ক্যারেক্টারিস্টিক, তো মানে মঙ্গল হ্যাঁ, তার অধিপতি, একদম। সেই মতন বলতে চাইছেন তো? হ্যাঁ, মেষের চরিত্র কেমন হয়, বৃষের কেমন হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাশির মেষ থেকে মিন পর্যন্ত। মেষ হচ্ছে মঙ্গল তার অধিপতি। হুম, মঙ্গল আমরা জানি যে একটু অগ্নি রাশি, যেহেতু সেহেতু একটুখানি রাগী স্বভাবের হয়ে থাকেন মঙ্গল, যেটা বলছেন। আর বৃষ হচ্ছে শুক্রের অধিপতি, বৃষ রাশি। তো সেক্ষেত্রে বৃষ রাশি যেটা হচ্ছে সে শান্ত প্রকৃতির। মিথুন হচ্ছে বুধ তার অধিপতি। বুধ হচ্ছে বাল্য স্বভাব, যেখানে বলেছিলেন যে উনি চন্দ্র এবং রবির পুত্র হুম, হিসেবে রাজপুত্র। তো ওনার স্বভাব শান্ত। কর্কট হচ্ছে চন্দ্র মাতা হিসেবে ধরা হয়, কর্কটের অধিপতি চন্দ্র। তো সেখানে শান্ত স্বভাব, জল রাশি, যে জলতত্ত্বের অধিকারী। সিংহ রাশি হচ্ছে রবির অধিপতি,
এবং তিনি হচ্ছে পিতার স্বরূপ। সিংহ রাশি যেখানে সেখানে দেখা হয় রবিকে আমরা পিতার হিসেবে দেখা হয়। সেখানটা দেখা যায় সিংহ রাশি ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটু রাগী এবং তার প্রতিনিধিত্ব করতে ভালোবাসে, সেরকম স্থির রাশির অন্তর্গত পড়ে। কন্যা অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে ব্যাপক রাশির মধ্যে স্বভাবটা। আর সেক্ষেত্রে উনি বুধ বা কন্যা যেটা বুধের অধিপতি, সেক্ষেত্রে সেটা হচ্ছে শান্ত স্বভাব আর কি। তুলার অধিপতি হচ্ছে শুক্র। শুক্রের যেটা হচ্ছে সেটা শুক্র হচ্ছে তুলা হচ্ছে বায়ু তত্ত্বের মধ্যে পড়ে আর চর রাশির অন্তর্গত। আর বৃশ্চিক মঙ্গলের অধিপতি, সেক্ষেত্রে শান্ত জলের থাকে, মধ্যে সে ভীষণ মানে রাগী স্বভাবের হয় এবং যার মানে শেষ পর্যন্ত দেখে ছাড়েন। আর ধনু হচ্ছে বৃহস্পতির অধিপতি, তার ধনুর মধ্যে যে স্বভাব থেকে থাকে। আর মকর শনি তার অধিপতি, সেটা পৃথিবী রাশি এবং চর রাশি এবং পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। কুম্ভ রাশি হচ্ছে শনির অধিপতি এবং স্থির তত্ত্বের মধ্যে পড়ে, স্থির রাশি এবং বায়ু তত্ত্বের মধ্যে পড়ে। আর মীন হচ্ছে বৃহস্পতি তার অধিপতি এবং সেখানে জল স্বভাব এবং শান্ত স্বভাব তার, এবং সে হচ্ছে ধার্মিক প্রকৃতির সে হয়ে থাকে। আমি যেটুকু বুঝেছি সেটুকুই আমি বললাম। না, আপনি প্রচেষ্টা খুব ভালো করেছেন, কিন্তু এবার আমাদেরকে আরো ডিপলি জানতে হবে যে রাশির ক্যারেক্টার যখন আমরা বলবো তখন আপনি যতটুকু সময়ের মধ্যে পুরো 12টি রাশির চরিত্র বর্ণনা করলেন, এই এতটুকু সময় মানে যতটুকু সময় আপনি নিয়েছেন এইটুকু সময়ের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আমরা একটা রাশির চরিত্র বর্ণনা করে থাকি। এই টেকনিকটা শিখতে হবে যে একটা রাশি সম্পর্কে যখন আমি কথা বলতে বসবো তখন আর কি কি কথা তার সম্বন্ধে বলা যেতে পারে, আর তার চরিত্রের মধ্যে কি কি ইনক্লুড হতে পারে, তার স্বভাবটা কেমন হতে পারে, এগুলো আরো ডিপলি আমাদের জানতে হবে। যেমন আমরা তো ক্লাস করবোই, তার সঙ্গে সঙ্গে আমি গ্রুপে কিছু নোটস পাঠাবো, সেই নোটসগুলো আপনাদের পড়তে হবে। জ্যোতিষটা একটু মনে রাখার বিষয় আছে, একটু আমাদের এর পিছনে খাটতে হবে, একটু মনে রাখতে হবে, কেমন? একটু পড়াশোনা জ্যোতিষে করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, নোটস পাঠিয়ে দেবেন স্যার। একদম। তো এইবার আমরা একটু নোটস শেয়ার করলে ভালো হয়। শুনতে পেলাম না, কেউ কিছু বললেন? নোটস বা বই থাকলে স্যার যদি সেটা আপনার করে বলতে। বই দেখুন, জ্যোতিষের অনেক প্রকার বই আছে, বাজারে অনেক রকম বই কিনতে পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে নতুন শেখার জন্য বিগিনার্সদের জন্য বই সেভাবে খুব কমই আছে, নেই এমনটা নয়। যেরকম একটি বই আছে বিগিনার্সদের জন্য খুব ভালো, সেটা হচ্ছে কুষ্ঠি লিখন পদ্ধতি বলে একটি বই আছে। আমি বইয়ের পাবলিশার্স লেখকের নাম সব গ্রুপে পাঠিয়ে দেবো। দু একটা বই আছে যেটা বিগিনার্সদের জন্য খুব ভালো, পড়ে আপনারা বুঝতে পারবেন, সরল ভাষায় লেখা আছে। বাকি সমস্ত বইগুলো মানে নতুন নতুন লেখক যারা লিখছে তাদের লেখা অনেক ভুল ভ্রান্তি রয়েছে। আমি চাই না যে আপনারা ভুল ভ্রান্তি দিয়ে শিক্ষা শুরু করুন। আচ্ছা, এইবার আমরা এই গ্রহদের সম্পর্কে একটু জেনে নেব যে গ্রহগুলো, আমরা তো রাশি দেখলাম যে কোন রাশি কোন তত্ত্বের মধ্যে পড়ে, এখানে দেখবো যে কোন গ্রহ আসলে কোন তত্ত্বের মধ্যে পড়ে। দেখুন এখানে কি লেখা আছে, এই 9টি গ্রহের সবগুলি শুভ গ্রহ নয়, এদের কার্যানুসারে জ্যোতিষ শাস্ত্রে এদের শ্রেণী বিন্যাস করা হয়েছে। শুভ গ্রহ বুধ, বৃহস্পতি, শুক্র এবং পূর্ণচন্দ্র শুভ গ্রহ। এখানে বুধ বুঝলাম, বৃহস্পতি বুঝলাম, শুক্র বুঝলাম, কিন্তু পূর্ণচন্দ্রটা কি? চন্দ্র দুই প্রকারের হয়, একটা হচ্ছে পূর্ণচন্দ্র, একটা হচ্ছে ক্ষীণচন্দ্র। পূর্ণচন্দ্র কোনটা? পূর্ণচন্দ্র হলো শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত যে চন্দ্রটি আকাশে থাকে সেটি হলো পূর্ণচন্দ্র। আবারও বলছি, শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত যে চন্দ্রকে আমরা আকাশে দেখি সেটি হলো পূর্ণচন্দ্র, কেমন? আর বাকি সময়টা যেটা থাকছে সেটা ক্ষীণচন্দ্র। পূর্ণচন্দ্র হচ্ছে যে চন্দ্রের ক্ষমতা সব থেকে বেশি, চন্দ্র তখন শক্তিশালী, কেমন? আবার কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুরু করে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত এটা ক্ষীণচন্দ্রের সময়, অর্থাৎ চন্দ্র তখন শারীরিক বলুন মানসিক বলুন সব দিক থেকে দুর্বল হয়ে আছে। তো এই সময় যেটা জন্মায় মানে
শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যে যারা জন্মায় এদের চন্দ্র কিন্তু পূর্ণ চন্দ্র হয়, মানে চন্দ্র শক্তিশালী হয়। আর যারা ঠিক অপোজিট টাইমে জন্মায়, অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত যারা এই সময় জন্মগ্রহণ করে এদের চন্দ্র নর্মালি দুর্বল হয়, মানে ক্ষীণ চন্দ্রে জন্মগ্রহণ করে। কেমন? তো এখানে শুভ গ্রহদের মধ্যে কাদের ধরা হলো? বুধ, বৃহস্পতি, শুক্র এবং পূর্ণ চন্দ্রকে ধরা হলো। ক্ষীণ চন্দ্রকে কিন্তু শুভ গ্রহ হিসেবে ধরা হলো না। এরা শুভ গ্রহ গেল। এবার যাচ্ছে পাপক গ্রহ। পাপক গ্রহ কারা? না, পাপক গ্রহের ক্ষেত্রে ফেলা হচ্ছে মঙ্গল, শনি, রাহু, কেতু ও ক্ষীণ চন্দ্র। আমি যেটা বললাম এক্ষুনি, ক্ষীণ চন্দ্র, সেই ক্ষীণ চন্দ্র হচ্ছে পাপক গ্রহের মধ্যে পড়ে। এগুলো ভালো করে নোট করবেন, এগুলো প্রত্যেকটা কাজের জিনিস কিন্তু। শুভ গ্রহের মধ্যে পেলাম বুধ, বৃহস্পতি, শুক্র এবং পূর্ণচন্দ্র। পাপক গ্রহের মধ্যে পেলাম মঙ্গল, শনি, রাহু, কেতু ও ক্ষীণ চন্দ্র। এরা পাপক গ্রহ। এবং এর মধ্যে ক্রূর গ্রহ রয়েছে। ক্রূর গ্রহ কে? না, ক্রূর গ্রহ মানে একটু রাগী, খারাপ নয়। ক্রূর মানে একটু রাগী, বদমেজাজি যাকে বলে, এরা খারাপ নয়। সূর্য, বুধ গ্রহের বিশেষত্ব এটি স্বভাবে শুভ গ্রহ, কিন্তু এর কিছু আলাদা বিশেষত্ব আছে। এটি শুভ গ্রহের সাথে শুভ ও পাপ গ্রহের সাথে পাপ গ্রহ রূপে ফল প্রদান করে। কেন করে? জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে আমি প্রত্যেক স্টুডেন্টকে একটা কথা শেখাই, যখনই যে যা কিছু শেখাবে আপনারা প্রশ্ন করবেন যে কেন। আমরা এখানে শুভ গ্রহ পড়লাম, শুভ গ্রহের জায়গায় বুধকে পড়লাম, বৃহস্পতিকে পড়লাম, শুক্রকে পড়লাম, পূর্ণ চন্দ্রকে পড়লাম। কেন এরা এই শুভ গ্রহ? মঙ্গল, শনি, রাহু, কেতু, ক্ষীণ চন্দ্র এরা পাপ গ্রহ কেন? এরাও তো শুভ হতে পারতো, এরা পাপ হয়ে কেন আসলো? আর ওরা এবার শুভ হয়ে কেন গেল? এর কারণ হচ্ছে ব্যক্তির স্বভাব। যেমন বুধ, বৃহস্পতি, শুক্র বা পূর্ণচন্দ্র এদের স্বভাবটাই হচ্ছে শুভতা। এরা চাইলেও অশুভ কাজ করতে পারে না, এরা চাইলেও কারোর উপর অত্যাচার করতে পারে না, এরা চাইলেও কাউকে খারাপ কিছু করতে পারে না। কিন্তু শনি, মঙ্গল, রাহু এদের মধ্যে ওই মায়া, মমতা, দয়া এই ব্যাপারটা কিন্তু খুব একটা কাজ করে না। তুমি যেমন করবে তুমি তেমন পাবে, এরা এই একটা নীতিতে বিশ্বাস করে। তো এদের স্বভাবটাই সেই রকম ভাবে। মঙ্গল একটা যোদ্ধা, সে যোদ্ধা প্রকৃতি, তো যোদ্ধাদের থেকে আমরা মায়া দয়া আশা করতে পারি না। শনিকে, শনি কর্মঠ ব্যক্তি, শনির কাছে মায়া দেওয়ার কোনো গুরুত্ব নেই। শনি বলে তুমি কর্ম করো, আমি ফল দেবো। শনি এই ধরনের এই ক্যারেক্টারের লোক। রাহুকে, রাহু যে সর্বদাই অন্ধকারে থাকে, অন্ধকারাচ্ছন্নতার অবস্থা। কেতুও ঠিক একই রকম এক পর্যায়ে থাকে। ক্ষীণচন্দ্র মানে যার মধ্যে পাপ চিন্তা ভাবনা বেশি আসে, যার মধ্যে খারাপ চিন্তা ভাবনা বেশি আসে, সেটা ক্ষীণচন্দ্র। কিন্তু পূর্ণচন্দ্রে এই পাপ জিনিসটা বা খারাপ চিন্তা ভাবনাটা খুব একটা আসে না। আচ্ছা, আপনারা স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো এই স্বভাবের কারণে এই গ্রহগুলো হয়ে গেল শুভ আর এই গ্রহ হয়ে গেল পাপ। এবার বুধকে কেন বলা হলো যে এ যখন যার সঙ্গে থাকবে তখন তার মতন করে এফেক্ট নিয়ে আসবে? কেন বলা হলো এটা? এর কারণ হচ্ছে বুধ হচ্ছে বালক গ্রহ। এর নিজস্ব কোনো মানে মাটির তাল হয় না, কাদার তাল হয়, যেমন ভাবে আমরা গড়তে পারি তেমন ভাবে সেটা গড়ে ওঠে। ঠিক একটা বাচ্চা শিশু যেমন ভাবে সে সঙ্গ করবে ছোট থেকে, তার স্বভাব, তার চরিত্র, তার কার্য ঠিক সেভাবেই কিন্তু গড়ে ওঠে। বুধ তেমনই একটা গ্রহ, বাচ্চা গ্রহ। বুধকে আমরা যেমন ভাবে রাখবো, অর্থাৎ বুধ যে গ্রহের সঙ্গে থাকবে বা বুধের ওপর যে গ্রহের দৃষ্টি সব থেকে বেশি থাকবে, বুধ সেই গ্রহের যে চরিত্র, সেই গ্রহের যে ক্যারেক্টার সেটা নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেবে। এটা বুধের স্বভাব। এজন্য বুধ যদি কোনো খারাপ গ্রহের সঙ্গে থাকে, অর্থাৎ মঙ্গলের সঙ্গে আছে, শনির সঙ্গে আছে, রাহু বা কেতুর সাথে আছে, বা ক্ষীণ চন্দ্রের সঙ্গে আছে, তখন বুধ অটোমেটিক খারাপ হয়ে যায়। বুধকে খারাপ করার জন্য এক্সট্রা কিছু লাগে না, বুধ নিজেই খারাপ হয়ে যায়। আর এই বুধই হয়তো বুধ নিজে বসে আছে কোনো খারাপ ঘরে গিয়ে বা খারাপ অবস্থায় গিয়ে, কিন্তু সেই বুধের সঙ্গে চলে গেল বৃহস্পতি বা শুক্র বা পূর্ণচন্দ্র বা সূর্য, তখন বুধ অটোমেটিক স্ট্রং হয়ে যায়, অটোমেটিক ভালো স্বভাবের হয়ে যায়। কারণ সে সাপোর্ট পেয়ে গেছে, এত সুন্দর একটা সাপোর্ট পেয়ে গেছে, শক্তি পেয়ে গেছে, তো ওকে আর কেউ খারাপ করতে পারবে না, আর সে খারাপ ফলও দেবে না। তো এটা বুধের একটা কিন্তু বড় গুণ আমাদের কাছে। কেমন? তো বুধকে আমরা এইভাবেই দেখব। এইবার আসছি
গ্রহদের আমরা এতক্ষণ পড়েছিলাম যে রাশিদের মধ্যে যে তত্ত্ব জিনিসগুলো রয়েছে, যেমন মেষ রাশি অগ্নি তত্ত্বের, বৃষ রাশি পৃথিবী তত্ত্বের, মিথুন রাশি বায়ু তত্ত্বের, কর্কট আবার জল তত্ত্বের, পুনরায় আবার সিংহ থেকে অগ্নি পৃথিবী বায়ু জল, কেমন, আবার তারপর ধনু থেকে অগ্নি পৃথিবী বায়ু জল, এইভাবেই চলছে সার্কেলটা। এটা একেবারে রাশি চক্রের মধ্যে। কিন্তু যদি গ্রহ চক্রের মধ্যে আসি, তখন এখানে দেখতে পাচ্ছি সূর্য গ্রহ অগ্নিতত্ত্বের প্রতীক, চন্দ্র গ্রহ জল তত্ত্বের প্রতীক, মঙ্গল এও অগ্নিতত্ত্বের প্রতীক, শনি বায়ু তত্ত্বের প্রতীক, বুধ পৃথিবী তত্ত্বের প্রতীক, বৃহস্পতি আকাশ তত্ত্বের প্রতীক, শুক্র জল তত্ত্বের প্রতীক বা জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে বলতে পারি আমরা। এইবার প্রশ্ন এখানে আসবে যে তাহলে এই গ্রহের চরিত্র বা এই গ্রহের স্বভাব যদি এই তত্ত্ব অনুযায়ী হয়, তাহলে রাশিচক্র এদেরকে সেই তত্ত্বের ঘর দেওয়াই উচিত ছিল, তবে তো ঠিকঠাক ফলটা দেবে এরা। সেদিক থেকে দেখতে গেলে সূর্য চন্দ্র ওকে, সূর্যের নিজস্ব ঘর সিংহ, তো সেটা অগ্নিতত্ত্বেরই ঘর। সূর্য সেদিকে ওকে, ফাইনাল, একদম ঠিকঠাক আছে, গ্রহদের রাজা বলে কথা সূর্য, সে নিজেরটা ঠিক রেখেছে। চন্দ্র রানী, তো চন্দ্রের ঘর কর্কট, সেটাও জলতত্ত্বের মধ্যে পড়ে, মানে রানীও নিজেরটা ঠিক ভালো গুছিয়ে নিয়েছে, আমাদের যেন রাজা রানী যেন অসুবিধা না হয়, এরা আগে থেকে দেখে নিয়েছে। এবার আসছে মঙ্গল। মঙ্গল তো নিজে অগ্নি স্বভাবের, তার স্বভাবটা আগুনের মতন, তো তাকে কি ঘর দেওয়া হলো? তাকে দুটো ঘর দেওয়া হয়েছে, কি কি? একটা মেষ, একটা বৃশ্চিক। এই দুয়ের মধ্যে মেষটা নয় অগ্নিতত্ত্বের মধ্যে বললো, কিন্তু বৃশ্চিকটা জল। অতএব দেখুন কি অদ্ভুত ক্যালকুলেশন, জল আর আগুনের মধ্যে কিন্তু প্রবল শত্রুতা, তাই না? আগুন যদি জলে আর জল যদি সেখানে যায়, তো আগুন তো অটোমেটিক নিভে যাবে, এটা বলার কিছু নেই। আবার যেখানে জল কম, আগুনের প্রাবল্য বেশি, সেখানে জলটাকে আবার আগুন বাষ্পে রূপান্তরিত করে দেবে, জল শেষ হয়ে যাবে। তো এখানে মঙ্গলকে দুটো ঘর দেওয়া হলো, একদিকে অগ্নি দিয়ে তাকে শক্তিশালী করা হলো, আর একদিকে জল তত্ত্ব দিয়ে তাকে কমজোরি করে দেওয়া হলো। ঠিক একই জিনিসটা ঘটানো হলো কার সাথে? না শনির সাথে। শনিকেও দুটো ঘর দেওয়া হয়েছে, একটা মকর একটা কুম্ভ। এই মকর আর কুম্ভের মধ্যে একদিকে পৃথিবী তত্ত্ব আর একদিকে বায়ু তত্ত্ব, আর শনি নিজে বায়ু তত্ত্ব প্রধান। বায়ু আর পৃথিবীর মধ্যে আবার শত্রুতা রয়েছে, একই রকম কেস মঙ্গলের মতো। বুধের ক্ষেত্রেও ঠিক তাই হলো, বুধের ক্ষেত্রেও দেয়া হলো বুধকে পৃথিবী তত্ত্বের ঘর, কিন্তু বুধকে যে দুটো ঘরটা দেয়া হয়েছে সেটা কি কি না মিথুন আর কন্যা। মিথুন আর কন্যার মধ্যে মিথুনটা বায়ু তত্ত্ব আর কন্যাটা পৃথিবী তত্ত্ব, অদ্ভুত ব্যাপার। কিন্তু বুধ নিজে পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে, বুধকে এখানে লড়াই করতে হবে দুটো ঘরের মধ্যে, কোনটা এসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। বৃহস্পতির ক্ষেত্রে দুটো ঘর আছে, একটা অগ্নি একটা জল, অ্যান্টি, কিন্তু বৃহস্পতি স্বয়ং আকাশ তত্ত্বের। এই জন্য বৃহস্পতি এমন একটা গ্রহ যে কোথাও খারাপ হয় না, যেখানে গিয়ে বসুক না কেন ও খারাপ ফল দিতে পারে না, দেবতাদের গুরু তো, খারাপ ফল দিতে ওর কষ্ট হয়, বিবেকে বাধে। তাই শুভ গ্রহের মধ্যে আমরা বুধ শুক্র যদি খারাপ হয়েও যায়, বৃহস্পতি কখনো খারাপ হয় না, এমন একটা গ্রহ। বৃহস্পতি সর্বদাই শুভই থাকে, তবে হ্যাঁ খারাপ হয় না বলা ভুল, বিচারে কিছু কিছু জায়গায় খারাপ দেখা যায় তাকে, সেটা বিচার্য বিষয়, সেটা এখন আসছি না। তো বৃহস্পতি স্বয়ং আকাশ তত্ত্বের প্রতীক। আকাশ তত্ত্বকে আমরা যেখানে নিয়ে যাই না কেন, আকাশ তো কারোর সঙ্গে শত্রুতা করে না, শত্রুতা ভাব রাখে না, কিন্তু কিছু কিছু গ্রহের সঙ্গে শত্রুতা তারা আছে। শুক্র, শুক্র স্বয়ং জল তত্ত্ব। দুর্ভাগ্যের বিষয়, শুক্র জল তত্ত্ব হওয়া সত্ত্বেও শুক্রের ভাগ্যে যে দুটো রাশি পড়েছে, একটা বৃষ রাশি একটা তুলা রাশি, এই দুয়ের মধ্যে জল তত্ত্বটাই নেই। বৃষ রাশি হচ্ছে পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে, আর তুলা রাশি হচ্ছে আমাদের বায়ু তত্ত্বের মধ্যে পড়ে। শুক্রের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল, শুক্র জল তত্ত্বের হলেও শুক্র না পেল পৃথিবী, না পেল বায়ু। এটা কেন হলো? এর কারণ হচ্ছে কোথাও না কোথাও পৃথিবী তত্ত্ব জল তত্ত্বের মিত্র, কারণ পৃথিবী জলকে ধারণ করে, কেমন। আর যদি আরো মিত্রতার সম্পর্ক দেখানো যায়, তখন দেখতে হয় যে বায়ুর সঙ্গে জলের একটা মারাত্মক মিত্রতা আছে। কেন না, জল থেকেই সেই বায়ু সৃষ্টি হয়েছে, তাই জলের সঙ্গে বায়ুর মিত্রতা খুব গভীর। এবার এই ঘরগুলোর সঙ্গে গ্রহদের একটু বলাবল বিচার্য হয়ে যায়। সূর্য সব থেকে বেশি শক্তিশালী, স্বাচ্ছন্দ্য, আনন্দ বোধ করে যদি সে সিংহ রাশিতে থাকে। চন্দ্র সব থেকে বেশি আনন্দ বোধ করে যদি সে কর্কটে থাকে।
মঙ্গলও তাই সব থেকে বেশি আনন্দ বোধ করে যদি সে মেষ রাশিতে থাকে। শনিও তাই সব থেকে বেশি আনন্দ, স্বাচ্ছন্দ্য, নিজেকে শক্তিমান মনে করে সে যখন সে কুম্ভে থাকে। বুধের ক্ষেত্রেও তাই, বুধ কিন্তু মিথুনকে অতটা বেশি পরোয়া করে না, বুধ কন্যাকেই বেশি ভালোবাসে, কন্যার মধ্যেই থাকতে পছন্দ করে। বৃহস্পতি বৃহস্পতি আবার ধনুর মধ্যে থাকতে বেশি পছন্দ করে মিনের থেকেও। শুক্র শুক্র আবার তুলায় থাকতে বেশি পছন্দ করে বৃষর থেকেও। তুলায় কেন? না, তুলায় এই কারণে, তুলাটা বায়ু তত্ত্বের রাশি, বায়ু আর জলের মধ্যে একটা গভীর কানেকশন রয়েছে, এই কারণের জন্য। তো এই গেল গ্রহদের নিজস্ব তত্ত্বের মধ্যে যে গ্রহগুলো পড়ছে তাদের একটা বৈশিষ্ট্য, এবং এটার সঙ্গে মিলিয়ে আমরা রাশিদের সঙ্গে ক্যালকুলেশন করতে পারবো যে কোন গ্রহকে কোন পর্যায়ে ফেলা হয়েছে আর কোন গ্রহকে নিজের ঘরের জন্য বা নিজের ঘরে থাকতে গিয়ে কতটা যুদ্ধ করতে হচ্ছে। একবার ভেবে দেখুন, আপনার বেডরুম, আপনার নামে বাড়ি আছে, আর সেই বাড়িতে আপনি শান্তি পান না, মানে আপনার বেডটা আপনার নয়, সেখানে অন্য কেউ দখল করে বসে আছে, বা যে জায়গাটায় আপনার বাড়ি সেই পরিবেশটাই আপনার ভালো লাগে না, সেখানে আপনাকে থাকতে হচ্ছে, কেমন লাগবে আপনার? তবুও নিজের বাড়ি তো, যাক, ফাটা হোক, ছেঁড়া হোক, ভেঙে যাওয়া হোক, যাই হোক না কেন, নিজের বাড়ি, ওই আর কি, ওই পর্যন্তই। এইটাই এই গ্রহদের সঙ্গে হয়েছে। যখন মঙ্গল যখন অগ্নিতত্ত্বের ঘরে থাকছে তখন নিজেকে একদম রাজা মনে করছে, এটা আমার দারুণ ব্যাপার, এখানে পরিবেশও ভালো, আমার ঘর বাড়িও ভালো, কোনো চিন্তা নেই। কিন্তু এই মঙ্গল যখন চলে যাবে জলরাশিতে অর্থাৎ বৃষ্টিকে, তখন এই মঙ্গলই কোথাও না কোথাও গিয়ে একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ধুর ভাল লাগে না, মুড খারাপ হয়ে যায় যাকে বলে। এটা প্রত্যেকটা গ্রহের সঙ্গেই হয়, এটা ব্যাপার। কিন্তু খারাপ হয়ে যায় না, খারাপ হয় না, ফল ভালো দেয়, কিন্তু ওদের ভিতর থেকে একটা এখানে ভালো লাগছে না, ওই জায়গাটা খুব ভালো হতো, এটাও নিজের বাড়ি, ঠিক আছে মানিয়ে নিচ্ছি, কিন্তু ওটা হলেও ভালো হতো, এই রকম এদের একটা ভাব চলে আসবে তখন। এগুলো কিন্তু বিচারের ক্ষেত্রে প্রযোজ্য, কেমন? এইবার দেখি গ্রহদের লিঙ্গভেদ। পুরুষ গ্রহের মধ্যে 3টে গ্রহ পড়ে, সূর্য, মঙ্গল, বৃহস্পতি। স্ত্রী গ্রহের মধ্যে 2টো গ্রহ পড়ে, একটা চন্দ্র, একটা শুক্র। নপুংসক গ্রহের মধ্যে 2টো গ্রহ পড়ে, একটা বুধ, একটা শনি। ঠিক আছে, এখানে গ্রহের দিকগুলো লিখে নিন, গ্রহের দিকগুলো অ্যাড করে দিই। গ্রহের দিক আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সূর্য পূর্ব দিকের স্বামী, শনি পশ্চিম দিকের, বুধ উত্তর দিকের, মঙ্গল দক্ষিণ দিকের, মিটে গেল ঝামেলা। ঈশান কোণে যদি আসি সেখানে বৃহস্পতি এবং কেতু, অগ্নিকোণে আসলে শুক্র, নৈরুত কোণে আসলে রাহু, এবং বায়ু কোণে গেলে চন্দ্র। কেমন? হিসাব ক্লিয়ার? এখানে সবটা দেয়া নেই, মুখে বলে দিলাম আমি। তো এই চার্টটা আমাদের হোম টাস্কের যে জায়গায় ছিল, এই ড্যাশ পাওয়া যাবে? আমরা মনে থাকবে না তো? কোনটা? এই যে ডাইরেকশন গুলো যেগুলো বললেন, নৈরিত, ঈশান, এগুলো যেগুলো ছিল না নোটসটার আমি মধ্যে, পাঠিয়ে দেবো গ্রুপ, ওইটা কি? হ্যাঁ, একটা কিছু পিডিএফ পেলে ভালো হয়। একদম। আপনি তো, আমি আগের দিন আপনাকে ক্লাসে বললাম না গ্রহের দিকগুলো? না না, ক্লাসে গ্রহের দিক তো বলেননি আগের দিন। মনে করুন, বাস্তু ক্লাসে বললাম না? আজকে বললেন। আগের দিন তো এই রাশির বাস্তু ক্লাসে আপনাকে মনে দিকের হচ্ছে কথা বললাম না? হয়নি। বাস্তু ক্লাসে যেদিন আমাদের ওরাল এক্সাম হলো, ওই ইয়েতে তো, হ্যাঁ ওইখানে, হ্যাঁ বাস্তু ক্লাসে বলেছেন, বাস্তু ক্লাসে বলেছেন, হ্যাঁ ওই হ্যাঁ সেম হ্যাঁ হ্যাঁ একই জিনিস, হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ। জিনিস, ওই একই, সেম টু সেম। একদম সেম টু সেম, কোনো তফাৎ নেই। ওকে ওকে, তাহলে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে 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 হয়ে গেছে, ঠিক আছে, বুঝে গেছি। একদম। আচ্ছা, তো এই জায়গাটা দেখুন একবার, এই জায়গাটা আমরা আগের দিনে পড়েছি, কোন রাশি কোন তত্ত্বের মধ্যে পড়ছে, কোন সেই ঘরে কোন কোন ঘর কোন কোন গ্রহের আন্ডারে পড়ছে, এগুলো আমরা পড়েছি। এইবার একটু চট করে আমরা গ্রহদের মধ্যেও তো শত্রুতা মিত্রতা আছে, কেমন? তো সেটা একটু দেখে নেব। এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটা একটু ভালো করে ফলো করব। এখানে আমরা গ্রহ এবং শত্রু মিত্র সম, সম মানে কি? সম মানে হচ্ছে মিত্র নয় আর শত্রু নয়, এমন একটা পর্যায়, কেমন?
দেখুন, এখানে প্রথমে আসছে রবির কথা। রবির শত্রু কারা? রবির শত্রু তিনটে গ্রহ। কে কে? শনি, শুক্র এবং রাহু। এই তিনটে গ্রহ রবির শত্রু, মানে সূর্যের শত্রু। সূর্যের মিত্র কারা? চন্দ্র, মঙ্গল, গুরু মানে বৃহস্পতি। চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি এরা হচ্ছে রবির মিত্র। রবির সমকে, সম মানে না শত্রু না মিত্র, সেটাকে, সেটা বুধ। এবার চন্দ্র, চন্দ্রের শত্রু কারা? চন্দ্র কাউকেই শত্রু মনে করে না। চন্দ্রের সবাই সম বলা যেতে পারে, বেশিরভাগ লোকটাই সম। চন্দ্রের কোনো শত্রু নেই। নেটওয়ার্ক ইস্যুর কারণে লেফট হয়ে গেছিলাম। যেখানে ছিলাম আমরা, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো চন্দ্রের জায়গায় ছিলাম আমরা। চন্দ্র কিন্তু কাউকে শত্রু মনে করে না। চন্দ্রের কোনো শত্রুই নেই। আর মিত্রের যদি জায়গা বলা হয়, তো মিত্রের জায়গার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রবি, মঙ্গল, গুরু, বুধ, মানে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং বুধ, এই চারজন চন্দ্রের মিত্র। বাকি যারা রয়েছে, মানে এই চারটে গ্রহকে বাদ দিয়ে বাকি সবাইকে চন্দ্র সম মনে করে। সম মানে মিত্র মনে করে না, শত্রুও মনে করে না। কিন্তু এখানে আবার একটু সমস্যা আছে। চন্দ্র নিজে কাউকে শত্রু মনে করছে না, কিন্তু চন্দ্রকে তো অন্যরা শত্রু মনে করছে। আর সমতার বা কি গুরুত্ব আছে? সে শত্রু নয়, মিত্র নয়। কিন্তু সে যদি কিছু উল্টোপাল্টা কাজ করে, চন্দ্র সে কথা বলবে তাকে? তা তো বলবে না। সেদিক থেকে দেখতে গেলে চন্দ্রের শত্রু আছে, কিন্তু চন্দ্র মনে করে না শত্রু বলে। এটা চন্দ্রের ব্যক্তিগত ব্যাপার, আমরা সেখানে নাক গলাবো না। ও মনে করে ঠিক আছে, কিন্তু বিচার করতে গেলে আমরা চন্দ্রের শত্রু বিচার করব। আচ্ছা, মঙ্গলের ক্ষেত্রে যদি আসি, মঙ্গলের ক্ষেত্রে আসলে মঙ্গলের যে শত্রু আছে সেটা দুজন। কে কে? রাহু আর বুধ। মঙ্গলের শত্রু রাহু, বুধ। মিত্র কারা? মিত্র রবি, চন্দ্র, গুরু, অর্থাৎ রবি, চন্দ্র এবং বৃহস্পতি। এই তিনজন হচ্ছে মঙ্গলের মিত্র। সম কারা মঙ্গলের? মঙ্গলের সম দুজন, শুক্র এবং শনি। অদ্ভুত ব্যাপার, এই মিত্র আর শত্রুর মধ্যে আমরা অনেকটা খেলা দেখতে পাবো। এখানে একটা অদ্ভুত টুইস্ট আছে, শেষ করে বলছি। বুধের ক্ষেত্রে দেখছি মিত্র কারা, শত্রু কারা? বুধের ক্ষেত্রে শত্রু চন্দ্র, রাহু, মঙ্গল। অদ্ভুত ব্যাপার। এদিকে চন্দ্র বুধকে মিত্র মনে করে। ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা। চন্দ্রের মিত্র কারা? না, চন্দ্রের মিত্রের মধ্যে রবি, মঙ্গল, গুরু, বুধ রয়েছে। আবার বুধের ক্ষেত্রে প্রথম লিস্টে চন্দ্রের নাম শত্রুতায়। অদ্ভুত ব্যাপার না? একজন আর একজনকে মিত্র মনে করছে, আর একজন তাকে শত্রু মনে করছে। এই খেলাটা কিন্তু আমাদের বাস্তবেও চলে। আমাদের পারিবারিক ক্ষেত্রে বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন, চলে এটা। বিশেষ করে অফিস পলিটিক্স, এগুলো খুব ভালোভাবে হয় এটা।
আচ্ছা, এবার বুধ শত্রু মনে করছে, মিত্র মনে করছে কাকে? বুধ মিত্র মনে করছে রবি শুক্র শনিকে। ভালো করে খেয়াল করবেন, বুধ মিত্র মনে করছে রবি শুক্র শনিকে, আর বৃহস্পতিকে মানে গুরুকে বুধ সম মনে করে। মানে না তো শত্রু না তো মিত্র। বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে জিনিসটা পাল্টে গেল। কি গেল? বুধ কিন্তু বৃহস্পতিকে সম মনে করলো, মানে শত্রু নয় মিত্র নয়, একটা পর্যায়ে দিল, ঠিক আছে। কিন্তু যখন গুরুর খেলা আসলো, যখন বৃহস্পতি আসলো, তখন বৃহস্পতি শত্রু মনে করছে কাকে? শুক্র বুধ রাহু। আবার বৃহস্পতি মিত্র মনে করছে কাকে? রবিচন্দ্র মঙ্গল। বৃহস্পতির কাছে সমকে শনি। এবার যদি শুক্রের খাতায় আসি, তো শুক্র বলছে আমার শত্রু রবিচন্দ্র মঙ্গল, মিটে গেল ঝামেলা। এদিকে রবিচন্দ্র মঙ্গলকে শুক্র শত্রু মনে করছে। আর মঙ্গলের ক্ষেত্রে রবিকে যদি দেখি, হ্যাঁ রবির ক্ষেত্রে মিল আছে, রবিও শুক্রকে শত্রু মনে করে, শুক্র রবিকে শত্রু মনে করে, মিলে গেল। চন্দ্রের ক্ষেত্রে যদি দেখি, চন্দ্র কিন্তু শুক্রকে শত্রু মনে করে না, কারণ চন্দ্রের শত্রুই নেই, কিন্তু শুক্র চন্দ্রকে শত্রু মনে করে, মিটে গেল ঝামেলা। এখন বুঝতে পারছি খেলটা কি হতে চলেছে। আচ্ছা, তারপর মঙ্গলের ক্ষেত্রে যদি দেখি, মঙ্গলের ক্ষেত্রে শুক্রের নামটা আছে সম জায়গাতে, মানে মঙ্গল শুক্রকে সম মনে করে, কিন্তু শুক্র মঙ্গলকে শত্রু মনে করে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, একটু এগিয়ে যাই। শুক্রের মিত্র কারা? শুক্রের মিত্র হচ্ছে বুধ শনি রাহু। বুধ শনি এবং রাহু এরা শুক্রের মিত্র। শুক্রের সমকে, শুক্রের সম হচ্ছে গুরু বৃহস্পতি। আর এদিকে বৃহস্পতির জায়গায় প্রথম লিস্টে শুক্রের নাম ছিল শত্রুতাতে, আর এদিকে শুক্র বৃহস্পতিকে শত্রু মনে করছে না। শনিতে আসি, শনির শত্রুকে রবিচন্দ্র মঙ্গল। ভালো করে দেখুন, শনির শত্রুকে রবিচন্দ্র মঙ্গল। রবির শত্রু ছিল শনি শুক্র রাহু, অর্থাৎ শনি আর রবির মধ্যে শত্রুতা, পাক্কা শত্রুতা। শনিও রবিকে শত্রু মনে করে, রবিও শনিকে শত্রু মনে করে, পিতা পুত্র কিন্তু শত্রু মনে করছে, ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা, শনির ক্ষেত্রে রবি আর চন্দ্র আছে, চন্দ্র শত্রু মনে করছে না, কিন্তু শনি চন্দ্রকে শত্রু মনে করছে। মঙ্গল, মঙ্গল আবার শনিকে সমতার জায়গা দিয়েছে, মঙ্গল আবার শনিকে শত্রু নয় মিত্র নয়, তুমি একটা পর্যায়ে আছো ভাই, তুমি শত্রুতা করলে আমি শত্রুতা জবাব দেবো, মিত্র করলে মিত্রতা জবাব কথা বলবো, এই হচ্ছে আমার অবস্থা। কিন্তু শনি বরাবর মঙ্গলকে শত্রু মনে করে। শনির মিত্র কারা? শনির মিত্র দুজন, শুক্র এবং রাহু। শনির সমকে, শনির সম হচ্ছে বুধ, পাওয়া যায় শনির সমবুধ, বুধ আবার শনিকে মিত্র মনে করে। আবার মিত্র কারা? শনির শুক্র এবং রাহু মিত্র। এবার রাহুতে আসি, রাহুতে রাহুর শত্রুকে রবিচন্দ্র মঙ্গল গুরু, রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি, এই চারজন হচ্ছে রাহুর শত্রু, ঠিক আছে। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে দেখতে গেলে রাহু বৃহস্পতির শত্রুতা, ঠিক আছে। রবির ক্ষেত্রে দেখতে গেলে রবির সঙ্গে রাহুর শত্রুতা আছে, ঠিক আছে। চন্দ্রের ক্ষেত্রে দেখতে গেলে নেই, রাহু চন্দ্রকে মনে করছে, বাকিদের ক্ষেত্রে মিল আছে, ঠিক আছে। মঙ্গলের ক্ষেত্রে দেখতে গেলে মঙ্গলের ক্ষেত্রেও তাই মিল আছে, অসুবিধা নেই। মিত্রতার জায়গায় দেখি, রাহুর ক্ষেত্রে মিত্রতার জায়গায় রাহু শুক্র এবং শনিকে মিত্র ভাবছে, একই ব্যাপার। শুক্র রাহুকে মিত্র মনে করে, শনিও মিত্র মনে করে, তাই এই জায়গাটা ঠিকঠাক আছে রাহুর সঙ্গে। সমর জায়গাতে সবাই সম, মানে রবিচন্দ্র মঙ্গল গুরু এরা হচ্ছে শত্রু, শনি আর শুক্র এরা হচ্ছে মিত্র, বাকি সম। বাকি আর বেঁচে রইল কে? রবি চন্দ্র মঙ্গল গুরু শুক্র শনি, ছজন তো হয়ে গেল। রাহু নিজে 7 জন, আর ওদিকে কেতু রয়েছে 8 নম্বর জন, আর 9 নম্বর জন কে? বাকি থাকছে কে? বুধ বাকি থাকছে। বুধ। হ্যাঁ, বুধ বাকি থাকছে। বুধকে রাহু সম মনে করে, মানে শত্রু না মিত্র না, বাচ্চা ছেলে, যেমন বলো তেমন কাজ করবি, এরকম একটা ব্যাপার। কেতু, কেতুর ক্ষেত্রে কিন্তু পাশা পাল্টে গেল, উল্টে গেল পুরোপুরি। কেতু আবার শত্রু মনে করে শুক্র শনিকে, মিত্র মনে করে রবিচন্দ্র গুরুকে, বাকি সবাই সম। কেতু রাহুর থেকে পুরোপুরি আলাদা, একদম অপোজিট। রাহু কেতুর মধ্যে কিন্তু মিত্র শত্রুর কোনো ব্যাপার নেই, রাহু যা কেতু তাই একই জিনিস, একই ব্যাপার। রাহু কেতু কে? আমরা আগের দিনে পড়ছিলাম এটা। রাহু কেতু কে? রাহু কেতু হচ্ছে সেই গ্রহদের ছায়া। এই যে 7টি গ্রহ আছে, রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে 7টি গ্রহ আমাদের আছে, এই 7টি গ্রহের যে ছায়ার পজিশন, এই ছায়ার পজিশন, শ্যাডো পজিশনটাকে আমরা রাহু আর কেতুর নাম দিচ্ছি, কারণ ছায়াগুলো সবসময় একদিকে পড়ে না। এই ছায়াটা সবসময়তেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে,
এই জন্য দেখবেন রাহু কেতু যখন ঘোরে তখন সবসময় একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করেই ঘোরে। রাহু যে ঘরে থাকবে ঠিক তার 7 নাম্বার ঘরেই কেতু থাকবে, এদের কখনো অন্যথা হয় না। আর রাহু কেতু সর্বদাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। প্রত্যেকটা গ্রহ কিভাবে ঘোরে? প্রত্যেকটা গ্রহ কিন্তু ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। কেমন? যদি গ্রহদের আমরা ঘোরার ব্যাপারটা দেখি, গ্রহরা এই দিকে ঘোরে, অ্যান্টি ক্লক। গ্রহরা প্রত্যেকটা গ্রহ বলতে কারা? প্রত্যেকটা গ্রহ বলতে আমরা এখানে বুঝবো রব্যাদি সপ্ত গ্রহ, অর্থাৎ অ্যান্টি ক্লক। রবি থেকে শনি পর্যন্ত এই 7টা গ্রহ অ্যান্টি ক্লক ঘোরে। রাহু কেতুই একমাত্র আছে যে ক্লক ওয়াইজ ঘোরে। রাহু কেতুই একমাত্র আছে যে ক্লক ওয়াইজ ঘোরে। এইদিকে 7টা গ্রহ ঘুরছে, ঠিক আছে? আমাদের ছায়া কোন দিকে পড়ে? আলোর বিপরীত দিকে, তাই না? এবার এই গ্রহগুলো ছুটছে কার দিকে? সূর্যের অভিমুখে ছুটছে, সূর্যকে কেন্দ্র করে ছুটছে। ছায়াটা কোন দিকে পড়বে? বিপরীত দিকে পড়বে, পিছন দিকে পড়বে না? তাহলে গ্রহরা যেদিকে ছুটছে তার ছায়াটা পিছন দিকে, মানে বিপরীত দিকে পড়ছে। ব্যাপারটা এটা। তো গ্রহরা অ্যান্টি ক্লক ঘুরছে আর রাহু কেতু ক্লক ওয়াইজ ঘুরছে, ছায়া তো ক্লক ওয়াইজ যাচ্ছে। এবার রাহু কেতু কাজটা করে কিভাবে? আমরা রাহু কেতুকে নিয়ে না প্রচন্ড ভয় পাই, মানে সব থেকে বেশি ভয় তো রাহুকে নিয়ে পেয়ে থাকি। এতটাই রাহু প্রভাবশালী, বিশেষ করে কলিযুগে। কেন প্রভাবশালী? না, ছায়ার কাজ কি? ছায়া কি করে? অন্ধকারাচ্ছন্ন করে, তমসাচ্ছন্ন করে, বিবেক বুদ্ধিকে হরণ করে নেয়। এটা রাহুর কাজ। তো যেই জায়গাটায় সূর্য প্রকাশ দিচ্ছে, যেই জায়গাটায় অন্যান্য শুভ গ্রহরা প্রকাশ দিচ্ছে, যেই জায়গাটাকে অন্যান্য গ্রহরা সবল করার চেষ্টা করছে, সেই জায়গাটাকে রাহু অন্ধকারাচ্ছন্ন করে দেয়, সেখানে আলোর প্রকাশকে পৌঁছতে দেয় না। এই কারণে সেই জায়গাটা আমাদের অটোমেটিক খারাপ হয়ে যায়। সূর্যের আলোতে কি নেই? সমস্ত কিছু আছে, প্রোটিন, ভিটামিন থেকে শুরু করে এনার্জি, সব কিছু সূর্যের আলোতে আছে। কিন্তু সেখানে যদি ছায়া পড়ে যায়, সেই ঘরে যদি সূর্যের আলো, শুভতা, পজিটিভ ঊর্জা, সকারাত্মকতা যদি পৌঁছতেই না পারে, তাহলে সেই ঘরের উন্নতি হবে কি করে? রাহুর কাজ ঠিক এটা। কেমন? তো এই মিত্রতাটা আমাদের থাকলো, এই মিত্রতার, শত্রুতার আর সমতা, এইটা মুখস্থ করতে আমাদের কিছুদিন সময় লাগবে। একদিনে কিন্তু এটা হবে না। যাদের একদিনে হয়ে যাবে তাদেরকে আমি স্পেশাল ক্লাস করাবো। এটা করতে সময় লাগবে। এর সঙ্গে সঙ্গে আমি একটা দৃষ্টি ছক দেব, সেই দৃষ্টিটা আমাদের মুখস্থ করতে হবে। দৃষ্টি ছকটা থাকার কথা। যাকে দৃষ্টি এখন পাচ্ছি না, ঠিক আছে, দৃষ্টিটা দিয়ে দিতে হবে। এইবার আসি আমরা, একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি আজকে, কেমন? একটু খুব বেশি মনে হচ্ছে আপনাদের? চাপ হয়ে যাবে কি? না না, বলুন। ওকে, দেখুন, এই যে 12টি ঘর আমাদের রয়েছে, 12টি ভাব, এই যে 12টি ভাব আমরা দেখতে পাচ্ছি, 12টি ভাবের বিভিন্ন নাম আছে। মানে এই এক একটা ভাব থেকে আমরা এক একটা জিনিসের বিচার করি। কেমন? প্রথম যে ভাব, এটাকে দেহ ভাব বলা হয়। জিনিসটা ঠিক কেমন? মানে এই প্রথম ভাবটা, দেহ ভাবটা কোথায় হয়? যেখানে আমাদের লগ্ন থাকবে। লগ্নটা কি? লগ্নটা হচ্ছে আমাদের দেহ, মানে আমি স্বয়ং। লগ্নটা আমি স্বয়ং। লগ্ন কিভাবে নির্ণয় হয়? লগ্ন নির্ণয় হয় বাচ্চা যেদিন জন্মাচ্ছে, বাচ্চা যেদিন জন্মায়, সেই দিনে সূর্য যেখানে থাকবে, অর্থাৎ যে রাশিতে সূর্য থাকবে, সূর্যের অবস্থান বুঝবো কি করে? বৈশাখ মাসে সূর্য থাকবে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে সূর্য থাকবে বৃষ রাশিতে, আষাঢ় মাসে সূর্য থাকবে মিথুনে, শ্রাবণ মাসে থাকবে কর্কটে, ভাদ্র মাসে থাকবে সিংহে, আশ্বিন মাসে কন্যায়, কার্তিক মাসে তুলাতে,
অঘ্রাণ মাসে বৃশ্চিকে, পৌষ মাসে ধনুতে, মাঘ মাসে মকরে। যখন আমরা মকর সংক্রান্তি পালন করি, বলি না মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তিটা আসলে সূর্য কোথায় থাকে? তখন সূর্য মকর রাশিতে থাকে। সূর্য মকর রাশিতে থাকে বলেই কিন্তু আমরা মকর সংক্রান্তি পালন করি। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি হয়। তারপর যখন আমরা চলে যাচ্ছি ধনুতে, এই কুম্ভে, কুম্ভে তখন ফাল্গুন মাস চলে আসলো, ফাল্গুন মাসে কুম্ভে, এবং চৈত্র মাসে মিনে। আবার বৈশাখ মাসে সূর্য চলে আসলো মেষ রাশিতে। এটা হচ্ছে সূর্যের গোচর, মানে এক মাসে সূর্য এক একটা রাশিতে অবস্থান করে। কেমন? তো বাচ্চা যে মাসে হোক না কেন বা যেদিনই হোক না কেন, যখন জন্মাচ্ছে সেই দিনে যখন সকালবেলায় সূর্য উদয় হয়েছে, সেই সময় লগ্নটা সূর্য যে ঘরে আছে সে ঘরেই লগ্ন থাকবে। কেমন? এবার লগ্নের সময়কাল একটা ঘরে কতক্ষণ? 2 ঘন্টা 15 মিনিট। এক একটা ঘরে লগ্ন থাকে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে সূর্য যখন উঠছে সেই ঘরে লগ্ন থাকবে সূর্য উদয়ের আগে থেকে 2 ঘন্টা 15 মিনিট। তারপরে আবার নেক্সট ঘরে চলে আসবে, সেখানে থাকবে 2 ঘন্টা 15 মিনিট। তারপরে আবার নেক্সট ঘরে যাবে 2 ঘন্টা 15 মিনিট। এইভাবেই কিন্তু আমাদের 24টা ঘন্টা কভার হয়, এভাবেই হয়। কেমন? একটু বেশি যায় 24টা ঘন্টা। মানে প্রত্যেক দিনই তার মানে লগ্ন আলাদা আলাদা হতেই পারে। একদমই তাই। হ্যাঁ, প্রত্যেক মানে দিনই কেন? যেটা যেমন ধরুন বৈশাখ আপনি, মাসে মেষে থাকছে, মানে বৈশাখ মাসে যারা জন্মাচ্ছে সবাই মেষ রাশির হচ্ছে না, না একদমই মানে না, মেষ লগ্নের হচ্ছে না। একদমই না, হ্যাঁ, এটাই আমার জানার ছিল। এটাই ব্যাপার। যেদিনে ব্যক্তি জন্মাচ্ছে সেদিনে লগ্নটা সূর্য উদয় যখন হচ্ছে তখন সূর্যের সঙ্গে লগ্ন স্টার্ট হলো। এবার সময় অনুযায়ী লগ্ন কিন্তু ঘুরছে, লগ্ন ঘুরছে। ধরুন সকাল 7টার সময় লগ্ন ছিল মেষে, আমি ধরে নিলাম সকাল 7টার সময় লগ্ন ছিল মেষ, এখন বাজে বেলা 10টা, লগ্ন কোথায় যাবে? লগ্ন কোথায় যাবে? বৃষতে বৃষতে বৃষতে। ঠিক কি? না না, সূর্য উদয় হচ্ছে কটায়? 6টায়? আমি ধরলাম সূর্য উদয় 5টায় হয়েছে। 5টায় হয়েছে। তাহলে 5টা বৃষতে থেকে থাকবে। 2 ঘন্টা 15 এরকম করে হিসেব করতে হবে। কিন্তু 2 হ্যাঁ, 4 আর 2 6, মানে সিংহে 5টা থাকবে 6। হ্যাঁ, লগ্ন। মিথুনে থাকবে। কর্কটে থাকবে। না, কর্কট এতটা যাবে না। ভালো করে বুঝুন, 2 ঘন্টা 15 মিনিট করে এক একটা ঘরে থাকছে, তাই না? তো 4 যখন ঘন্টা 30 মিনিট, সূর্য 6 ঘন্টা 45 মিনিট। সূর্য আমি ধরলাম, মিথুনে ধরে থাকবে। কোথায়? মিথুনে। হ্যাঁ, মিথুনে থাকবে, একদম ঠিক। এই তো, বেশি তো বলতে হচ্ছে না আমাকে, আপনারা শিখে যাচ্ছেন। বেশি বোঝাবো না, আপনারা বুঝদার আছেন। তো লগ্ন যে ঘরে থাকবে, যখন আমরা ন্যাটাল চার্ট পেয়ে গেলাম, সেই চার্টটা যখন খুলবো, লগ্নকে আমরা যে ঘরে পাবো সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার ঘর বা দেহ ঘর। কেমন? ধরুন লগ্ন এখন এই যে মেষে আছে, তাহলে মেষটা হয়ে গেল দেহের ঘর। মানে এই ঘর থেকে আমি আমার পার্সোনালিটি, আমার ব্যক্তিত্ব, আমার দেহের গঠন, আকৃতি, প্রকৃতি, চরিত্র, স্বভাব সমস্ত কিছু এই দেহ ঘর থেকে, মানে লগ্ন ঘর থেকে বিচার করব। লগ্নের ঠিক পরে যে ঘরটা সেটাকে ধনভাব বলা হয়। মানে নিজের উপার্জন করা টাকা পয়সা, অর্থ সম্পত্তি, আমার কত টাকার ল্যান্ড পড়ে আছে, কত সম্পত্তি রয়েছে, জমি জমা কত আছে, এই সমস্ত জিনিসটাকে বোঝায় দ্বিতীয় ঘর। এবং তার সঙ্গে সঙ্গে পরিবারকে বোঝায়, আমাদের কথাবার্তাকে বোঝায়, আমাদের স্পিকিং স্কিলকে বোঝায় এই ধন ঘর, দ্বিতীয় ঘর। 3 নাম্বার ঘর থেকে আমরা ভ্রাতার বিচার করি, মানে ভাই দাদা এদের বিচার করি। তার সঙ্গে সঙ্গে আমাদের কি কি স্কিল আছে, আমাদের ট্যালেন্ট কি কি আছে, আমাদের হিডেন ট্যালেন্ট কি আছে সেগুলো বিচার করি। আমাদের সাহস, আমাদের পরাক্রম, এই সমস্ত জিনিস 3 নাম্বার ঘর থেকে বিচার করি। 4 নাম্বার ঘর থেকে আমরা মাতার বিচার করি, আমরা বন্ধু বান্ধবের বিচার করি, আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোর বিচার করি। মানে বিশেষ করে গাড়ি বাড়ি বাহন এইগুলোর বিচার হয় 4র্থ ভাব থেকে। আমার জমি হবে কি হবে না, পরবর্তীকালে ল্যান্ড আমি কিনতে চাইছি, কিনতে পারবো কি পারবো না, ভাগে আমার ল্যান্ড আছে কিনা, এই সমস্ত বিচারগুলো 4 নাম্বার ঘর থেকে হয়। যেমন 5 নাম্বার ঘর থেকে কি হয় না, 5 নাম্বার ঘর থেকে পুত্রের বিচার হয়, 5 নাম্বার ঘর থেকে বুদ্ধির বিচার হয়, জ্ঞানের বিচার হয়,
প্রেমের বিচার হয়, ভক্তির বিচার হয় 5 নাম্বার ঘর থেকে, পূর্ব জন্মের বিচার হয় 5 নাম্বার ঘর থেকে। 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর থেকে শত্রুর বিচার হয়, 6 নাম্বার ঘর থেকে মামার বাড়ির বিচার হয়, 6 নাম্বার ঘর থেকে আবার শ্বশুর বাড়িরও বিচার হয়, 6 নাম্বার ঘর থেকে আমাদের কর্মক্ষেত্র, চাকরি, কম্পিটিশন, এগুলো বিচার হয়। 7 নাম্বার ঘর থেকে জায়া বা ভার্যা, মানে মেয়েদের ক্ষেত্রে স্বামী, ছেলেদের ক্ষেত্রে পত্নী, এই বিচারটা। বিজনেসের বিচার হয় 7 নাম্বার ঘর থেকে। ছোটখাটো যাত্রা, ঘুরতে যাওয়া, ছোটখাটো কাছাকাছির মধ্যে, এই বিচারটা হয় 7 নাম্বার ঘর থেকে। পার্টনারশিপ, বিজনেস যদি পার্টনারশিপে করতে যাই, সেই বিচারটাও কিন্তু 7 নাম্বার ঘর থেকে হয়। 8 নাম্বার ঘর থেকে রোগ বা মৃত্যু বলা হয়েছে। মৃত্যু মানে আয়ু, এক কথায় আয়ু বিচার হয় 8 নাম্বার ঘর থেকে। 8 নাম্বার ঘর থেকে আমাদের ডিগ্রি কোর্স, 4 নাম্বার ঘর থেকে আমাদের বিদ্যা বিচার করি, কিন্তু পড়াশোনা বিচার 4 নাম্বার ঘর থেকে হয়, কিন্তু সেটা এইচএস পর্যন্ত। আফটার এইচএস যখন পড়াশোনা দেখবো আমরা, গ্র্যাজুয়েশন লেভেল, মানে যে কোনো ডিগ্রি কোর্স যখন দেখবো, সেই ডিগ্রি কোর্সটা বিচার হবে আবার 8 নাম্বার ঘর থেকে। একটু তালগোল পাকিয়ে যাবে জিনিসটা, বুঝতে কষ্ট হবে, আজকে শুধু শুনে নিন। মানে বললে হায়ার স্টাডিজ, হায়ার হায়ার স্টাডিজ বলতে গেলে হায়ার স্টাডি আমরা 8 নাম্বার ঘর থেকে বিচার করব, যেমন। এবং আয়ু বিচার এই ঘর থেকে হবে, প্লাস লটারি পাওয়ার যোগ আছে কিনা, বা আনসার্টেন কোনো গেন হতে পারে কিনা, বা আনসার্টেন, এইগুলো 8 নাম্বার ঘর থেকে বিচার্য। হ্যাঁ, কিছু বললেন কেউ? বলছি ফাটকা জাতীয় আয়, এটা 8 নম্বর থেকে বিচার করা যায়। ফাটকা জাতীয় সমস্ত ব্যাপার 8 নাম্বার ঘর থেকে আসে। তারপর আমরা 9 নাম্বার ঘর থেকে ভাগ্যের বিচার করব, 9 নাম্বার ঘর থেকে গুরুর বিচার করব, 9 নাম্বার ঘর থেকে ধর্মের বিচার করব, 9 নাম্বার ঘর থেকে আমরা আস্থার বিচার করব, 9 নাম্বার ঘর থেকে আমরা বিশ্বাসের বিচার করব, 9 নাম্বার ঘর থেকে আমরা স্পিরিচুয়াল গ্রোথ কতটা হতে পারে ব্যক্তির, ধার্মিক প্রবৃত্তি কতটা আছে, বা ধর্ম বিষয়ে তার জ্ঞান, তার ডেপথ কতটা আছে, এই সমস্ত বিচার 9 নাম্বার ঘর থেকে করব। 10 নাম্বার ঘর থেকে কর্মের বিচার করব, প্রতিষ্ঠার বিচার করব, পিতার বিচার করব। 10 নাম্বার ঘর থেকে যশ, কীর্তি, মান, সম্মান, প্রতিপত্তি, এই সমস্ত কিছুর বিচার 10 নাম্বার ঘর থেকে করব। 11 নাম্বার ঘর থেকে আয়, ইনকাম, শান্তির বিচার করব, জীবনে শান্তি পাবো কি পাবো না, সুখ কতটা ভোগ করব, সেই সমস্ত বিচার করব। এবং জীবনে আমি কতটা সাকসেসফুল হব, আমার প্রত্যেকটা কাজ সাকসেস হবে কি হবে না, এই সমস্ত বিচার আমরা 11 নাম্বার ঘর থেকে করব। 12 নাম্বার ঘর থেকে ব্যয়, আমি খরচা কত করব, আমার ইনকাম কত হবে আর খরচা কতটা হবে, সেই খরচের জায়গায় বিচার হবে 12 নম্বর ঘর থেকে। আমি কতটা ভ্রমণ বিলাসী হব, আমি দেশ বিদেশে ঘুরতে পারবো কি পারবো না, 12 নম্বর ঘর থেকে বিচার্য। বিছানা, খাট, মানে এক কথা বলতে পারি আমরা শয়নকক্ষের বিচারও 12 নম্বর ঘর থেকে হয়। 12 নম্বর ঘর থেকে মোক্ষের বিচার হয়, সেই ব্যক্তি মৃত্যুর পর জন্মাবে কি জন্মাবে না, এই বিচারটাও, সে ঈশ্বরে বিলীন হয়ে যাবে নাকি পুনরায় সে ফিরে আসবে, এই বিচারটাও 12 নম্বর ঘর থেকে হয়, দ্বাদশ ঘর থেকে। তো এই 12টা ঘর দেখতে মাত্র 12টা, 30 ডিগ্রি করে এক একটা ঘর অংশ রয়েছে। এই মায়ের ঘর কোনটা বললেন? চতুর্থ মায়ের ঘর, মানে পুত্র যেখানে না বন্ধু যেখানে, বন্ধু যেখানে, বন্ধু বন্ধু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লিখতে না পারলে অসুবিধা নেই, আমি একটা আমার খাতায় নোট করা আছে, আমি ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। পুরো ডিটেলস, চার্টের ডিটেলস আপনারা ওখানে সবটা পেয়ে যাবেন। তো এই 12টা ঘর থেকেই একটা মানুষের সম্পূর্ণ জীবন বের করে নেওয়া যেতে পারে, মানে 3 পুরুষ আগেও যাওয়া যেতে পারে, 3 পুরুষ পরে কি হবে সেখানেও যাওয়া যেতে পারে, এই একটা চার্ট থেকে। এবং এই জাতকটা কত দিন ধরে ঘুরছে, কতদিন ধরে মানে কত জন্ম ধরে সে ঘুরছে, কিন্তু তার আকাঙ্ক্ষিত যে ফল বা সে যেটার জন্য তার জন্ম হয়েছে, যেটা উদ্দেশ্য, সেটা সে এখনো পাচ্ছে না, কবে সেটা পাবে সেই পর্যন্ত বিচার করা সম্ভব যদি আমরা ঠিক করে শিখি। হ্যাঁ, এবার এটা ঠিক, সেটা 1 বছরে সম্ভব নয়, আমরা যে 1 বছরের কোর্সের কথা বলছি বটে, 1 বছরে সেই বিচারটা শেখা সম্ভব না। এটার জন্য নিয়মিত প্র্যাকটিস লাগবে, অধ্যাবসায় লাগবে এবং প্রচুর ধৈর্য লাগবে, তারপরেই আমরা এটা শিখতে পারবো।
কম করে 4-5 বছর সময় আমাদের লাগবে। যদি আমরা কন্টিনিউ ক্লাসটা করি 4-5 বছর যাবত, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত বিচারের ধারে কাছে পৌঁছে যাব। এগুলো কি আপনি ক্লাস করান? তা একটু তো করাতে হয়। এবার আমাদের এটা আসলে এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, তো প্রত্যেকটা বিষয় আমাদের এখানে যত কোর্স করানো হয় প্রত্যেকটা কোর্সের উপরে আমাদের রিসার্চ চলে। আমাদের সঙ্গে বিভিন্ন বড় বড় কলেজের, ইউনিভার্সিটির অধ্যাপকেরা যুক্ত আছেন, তারাও রিসার্চ করেন এবং প্রত্যেকটা কোর্সের জন্য দক্ষ শিক্ষক রাখা রয়েছে, তারা সেই ক্লাসগুলো করান। সেই রিসার্চের ওপর থেকে যে উল্লেখযোগ্য সিলেবাস যেগুলো হয়, উল্লেখযোগ্য পয়েন্ট যেগুলো হয়, সেগুলি আমরা সিলেবাসে অ্যাড করি, আপনাদের দান করি। তো বহু প্রাচীন তথ্য রয়েছে যেগুলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, যার অস্তিত্ব ভারতবর্ষে বর্তমানে নেই বললেই চলে। তো সেগুলোকে আমাদের বহু কষ্টে একটু একটু করে উদ্ধার করতে হচ্ছে, আর সেটা প্রচণ্ড ব্যয়বহুল, প্রচণ্ড ব্যয়বহুল। মনে হতে পারে আমরা কোর্স ফিস নিচ্ছি, বা সেখানে আমাদের একটা, অনেকের মনে হতে পারে যে কোর্স ফিসটা প্রচণ্ড হাই লেভেলে, কিন্তু এতটাও হাই লেভেল না, খুবই অল্প লেভেলে নেওয়া হচ্ছে। এর থেকে বেশি আমাদের রিসার্চে বেরিয়ে যাচ্ছে, সেই বিদ্যাগুলোকে উদ্ধার করতে বেরিয়ে যাচ্ছে। প্রাচীনকালে এরকম বহু বিদ্যা ছিল, বহু বিদ্যা, যেগুলো এখন আমাদের শুনলে আশ্চর্য মনে হবে যে এটা হয় নাকি, এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আজকে বিজ্ঞান সেগুলোকে প্রমাণ করছে যে হ্যাঁ সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। তবে এটাও ঠিক, আপনারা বেশি বেশি করে প্রশ্ন করলে আমারই ভালো। আমারও হয়তো অনেক জায়গায় ডাউট রয়েছে, আমারও অনেক জায়গায় ক্লিয়ার নেই, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের চাপে পড়ে। না, একদিক থেকে বলতে গেলে আপনারাই আমাদের শেখার মূল কারণ। আমি পড়াচ্ছি মানে আপনাদের কতটা উপকার হচ্ছে আমি জানি না, কিন্তু আমার প্রচন্ড উপকার হচ্ছে। এবার বলুন যে এই জিনিসটার উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা। না, বুঝতে পেরেছি, এই পার্টটুকু বুঝতে পেরেছি। হুম। তবে এটার একটু প্রিসাইজ নোট পাওয়া গেলে আর একটু, আপনি বলে আমি গেলেন আজকে ঝটপট রাত্রের অত মধ্যে, লিখতে পারলাম না হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি একটু ওইটুকু ফাস্ট পেলেই গেছি। হবে। একদম, হুম। আমি একটু ফাস্ট এবার গেছি। একটু পড়াশোনা করতে হবে, একটু বিষয়টা করতে, নিয়ে একটু না পড়াশোনা করে না প্রশ্ন আসবে না মাথায়। একদমই ঠিক। এই আমি মুহূর্তে আজকে মনে হচ্ছে বুঝেছি। আজকে যা যা টপিক আমি পড়িয়েছি, আমি সেই টপিকের পুরো নোট আজকে রাতের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, থ্যাংক। চলুন, আর কারোর কোনো প্রশ্ন আজকে? স্যার আমি একটা প্রশ্ন করবো? তুমি প্রশ্ন করবে? আচ্ছা করো। হ্যাঁ স্যার, একটা গ্রহ অন্য গ্রহের শত্রু কেন, মিত্র কেন, এটা কি বললেন স্যার? এটা এটা একটু বলুন। আবার বলো। দেখো, কেন কেন শত্রু, কেন মিত্র, কথাটা বোঝাতে পারছি না? আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি না, কথা কাটছে কেন তো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি স্যার, যে এই যে আমরা মিত্র গ্রহ ধরছি, শত্রু গ্রহ ধরছি, এরকম অনেকগুলো গ্রহ দেখতে পাচ্ছি, যে ধরুন তার মিত্র গ্রহ আর যার নাম হচ্ছে, এবার যখন আমি সেই যে মিত্র গ্রহ তার দেখা যাচ্ছে শত্রু গ্রহের নামটা পাচ্ছি। আমি কি বোঝাতে পারলাম? আমি ঠিক শুনতে স্পষ্ট আসছে না, কথাগুলো কাটছে। এই যে স্যার আমরা সব মিত্র গ্রহ, শত্রু গ্রহ, এই যে সম গ্রহ, এগুলো বলছি আমরা। হুম। হ্যাঁ, ধরুন আমি মানে কোনো একটা গ্রহ, তার একজন শত্রু গ্রহ আছে, এবার যে শত্রু গ্রহ যখন দেখা যাচ্ছে, আবার সেই শত্রু গ্রহ কিন্তু মিত্র গ্রহের জায়গায় আবার বসে থাকছে। এইটা কি করেছে, মানে আমার শত্রু একজন, কিন্তু তার শত্রু আমি নই।
দেখুন, এটা একমাত্র চন্দ্র আর বুধের ক্ষেত্রেই হয়েছে, আর কারোর সঙ্গে হয়নি কিন্তু। বাকি যাদের সঙ্গে যেটা হয়েছে সেটা সমর সঙ্গে হয়েছে। কেউ কাউকে সম মনে করছে, কেউ কাউকে শত্রু মনে করছে, আবার অন্যজন তাকে সম মনে করছে, তাকে অন্যজন মিত্র মনে করছে, এটা হয়েছে। কিন্তু চন্দ্র আর বুধের ক্ষেত্রেই এটা হয়েছে, চন্দ্র বুধকে মিত্র মনে করে, বুধ চন্দ্রকে শত্রু মনে করে, এটাই যে এখানে ব্যতিক্রম রয়েছে, আর কিন্তু একটাও নেই। এবার চন্দ্র, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সম মনে করলেও তো স্যার অনেকটা আছে। বা ধরুন কেউ কাউকে একজনকে সম মনে করছে, তো যাকে সম মনে করছে সে আবার একে শত্রু মনে করছে, হ্যাঁ তাহলে তো ওটা পসিবল, মানে ওটা পসিবল। ব্যবহারিকটা একে অপরের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা পসিবল। কেন? দেখবেন, আমি একটা কথা ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। একটা গ্রহ আর একটা গ্রহকে মিত্র মনে করে, আর সেই মিত্র গ্রহ ওই গ্রহটাকেই সম মনে করছে, মানে এদের মধ্যে মিত্রতাটা সব থেকে বেশি আছে। কেমন? আর এক অপর ক্ষেত্রে একটা গ্রহ আর একটা গ্রহকে সম মনে করছে, আর সেই গ্রহটাই সেই গ্রহকে শত্রু মনে করছে, এর মানে এদের মধ্যে শত্রুতা ভাব বেশি আছে। গ্রহদের মধ্যে যখন আপনি শত্রু মিত্রতার ভাবকে বিচার করবেন না, তখন সব থেকে উত্তম উপায় হলো আপনি নিজের সঙ্গে আগে বিচারটা করবেন। নিজের সঙ্গে মানে, যে আপনি কাউকে শত্রু মনে করছেন কিন্তু সে আপনাকে সম মনে করছে, তাহলে আপনারা তার মধ্যে সম্বন্ধটা কেমন হবে? বা আপনি কাউকে মিত্র মনে করছেন আর সে আপনাকে সম মনে করছে, তাহলে তার সঙ্গে আপনার ভাবটা, আপনার আহ, যে ব্যবহারটা কিরকম হবে? একদম প্র্যাকটিক্যালি ভাববেন। গ্রহরা ফল দেয় না, একদম প্র্যাকটিক্যালি ফল দেয়। এই প্র্যাকটিক্যালটা ভাববেন আগে। সম আর আর শত্রুতে, একবার বলুন স্যার, আর একবার বলুন। সম আর শত্রু, সমশত্রুতে শত্রুতা বেশি হয়, সমমিত্রে মিত্রতা বেশি হয়। কেমন? একটা গ্রহ আর একটা গ্রহকে সম মনে করছে কিন্তু সেই গ্রহই তাকে শত্রু মনে করছে, এর মানে ওরা শত্রুই, ওরা একে অপরের শত্রুই ধরবো আমরা। আবার অপর ক্ষেত্রে একটি গ্রহ আর একটি গ্রহকে মিত্র মনে করছে, আবার সেই গ্রহ অপর গ্রহকে সম মনে করছে, মানে এটাকে মিত্রই ধরে নেব আমরা। যেমন রবি আর বুধ, ফর এক্সাম্পল, রবি বুধকে সম মনে করে, বুধ রবিকে মিত্র মনে করে, এদের মধ্যে মিত্রতাই সম্পর্ক, সম ধরতে পারবো না। আবার শনি মঙ্গলের ক্ষেত্রে যদি ধরি আমরা, মঙ্গল শনিকে সম মনে করে, শনি আবার মঙ্গলকে শত্রু মনে করে, কি ধরবো? শত্রুতাই ধরবো না, এদের মধ্যে মিত্রতা আসতে পারে না, শত্রুতাই হবে। বুঝতে পেরেছেন? আর রইল বাকি চন্দ্র এবং বুধের ব্যাপারটা। চন্দ্র বুধকে মিত্র মনে করে কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে, এটা একটা কাহিনী আছে চন্দ্র আর বুধের। চন্দ্র আর বুধ কিন্তু পিতা পুত্র, মানে চন্দ্রের ছেলে বুধ, আর বুধের জন্মের একটা হিস্ট্রি আছে। সেই জন্মের হিস্ট্রিটা শুনলে আমরা বুঝতে পারবো যে এরা একে অপরকে এ মিত্র মনে করছে, শত্রু মনে করছে, কেন, কারণটা কি। এটা নেক্সট ক্লাসে বলবো, আগামী শুক্রবার দিন ক্লাস আছে না, শুক্রবার দিন এটা ব্যাখ্যা করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার বলুন নেক্সট কার কি প্রশ্ন আছে? কারোর কোনো কোয়ারি নেই, তাই তো? স্যার 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 প্রাচীন কালে কি কি আশ্চর্য রকম বিদ্যা ছিল, এটা একটু বলা যাবে? হ্যাঁ, প্রাচীন কালে কি আশ্চর্য রকম বিদ্যা ছিল, এটা বললেন। প্রাচীনকালে আশ্চর্য রকম বিদ্যা তো প্রচুর ছিল। তুমি অফলাইন ক্লাসে এসো, তোমাকে সব বলবো তখন। কেমন? আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি আমি। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের নেক্সট সামনে শুক্রবার দিন ক্লাস আছে, আর আমি নোটস পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা একটু পড়াশোনা করে আসুন। আর আজকে যে ক্লাসটি আমি করালাম, এই ক্লাসটি নেক্সট ক্লাসে আপনাদের মধ্যে কয়েকজন রিভিশন দেবেন, মানে সেদিনে আপনারা, আপনাদের মধ্যে যে রিভিশন দেবেন সে টিচার, আমি কিন্তু সেদিন ছাত্র হয়ে যাব। আর সেদিনে দায়িত্ব থাকবে ইন্দ্রাণী দেবীর মধ্যে বা ওপরে, শুক্রবার দিনের। নেক্সট টাইম। একদম। আজকে আমি যা যা পড়িয়েছি আপনি শুক্রবার দিন পড়াবেন, আপনি সেদিন আমাদের টিচার, আমি সেদিন ছাত্র, কিচ্ছু পড়াবো না কিন্তু, আমি জানি না কিছুই সেদিনে। আর যেটা বলে একজন প্রশ্ন করলেন যে এই শত্রু মিত্রটা কেন হচ্ছে, সেটা যদি একজন করলেন আপনার কোশ্চেনটা।
আচ্ছা, শত্রু মিত্র কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে ঠিক যেমন এক ঘরে ৫-৭ জন বসবাস করলে সবার সঙ্গে আমাদের মিত্রতার সম্পর্ক থাকে না। ঠিক যেমন শাশুড়ি আর বৌমার মধ্যে মিত্রতা হওয়াটা খুব চাপ, তাই না? তো এরকম তো বহু রকম টক ঝাল মিষ্টি সম্পর্ক থাকে, তো গ্রহদের মধ্যেও আছে এটা, টক ঝাল মিষ্টির সম্পর্ক। তো সেই জন্য এরা একে অপরকে শত্রু মনে করে, আবার মিত্র মনে করে, আবার সম মনে করে। সমাজে বহু রকমের মানুষ থাকে, সবার সঙ্গে সবার তো পড়ে না। এই গ্রহরাও তাই, নজন নরকম চরিত্রের, সবার সঙ্গে সবার পড়ে না, তাই এরা একে অপরকে শত্রু মনে করে। এবারে সায়েন্টিফিক কিছু কারণ আছে, গ্রহদের এনার্জির ওপরে কিছু কারণ আছে। জল আর আগুন সর্বদা শত্রুতাই হয় এদের মধ্যে। জল আর আগুন সর্বদা শত্রুই থাকে, কারণ আগুন জ্বলে জল তাকে নেভাবেই। এবার একটা গ্রহ জল তত্ত্বের প্রতীক আর একটা গ্রহ অগ্নি তত্ত্বের প্রতীক, কিভাবে তারা মিত্র হতে পারে? কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা আলোচনা করবো আমরা, নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমি একটু তাড়াতাড়ি শেষ করছি ক্লাসটা। ঠিক ঠিক স্যার, একবার শুধু ফার্স্ট ক্লাসের একটু রেকর্ডিংটা যদি পাওয়া যায়, আমি আজকে ফার্স্ট এলাম তো। ফার্স্ট ক্লাসের রেকর্ডিং, হ্যাঁ, গ্রুপে তো চ্যানেলও দেওয়া আছে, পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আজকে লেটে জয়েন করলাম, ঠিক কথাই, কিন্তু আজকে একটু ভীষণ চাপের মধ্যেই আছি, যার জন্য একটু সমস্যা হচ্ছে আমার। একটু তাড়াতাড়ি আমি বেরোচ্ছি ক্লাস থেকে। তো আজকের জন্য এ পর্যন্তই রাখছি আমরা। টাস্ক আপনাদের পাঠিয়ে দিচ্ছি আমি, যা যা মুখস্থ করতে হবে পড়তে হবে সবটা গ্রুপে দিয়ে দিচ্ছি। শুক্রবার দিন আমরা এভাবেই ডিটেলসে ক্লাস করবো এই বিষয়ের উপরই আবার, কেমন? আজকে এ পর্যন্তই রাখলাম। শুভরাত্রি।